নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিত এই বইটি নিয়ে। আজকের পর্বে আমরা তুলে ধরব মূলত বর্গমূল বিষয়ক যে সমস্যামান প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ লিখিত প্রশ্নগুলি। এই পর্বে তা তুলে ধরা হবে। গত দুটি পর্বের মাধ্যমে আমরা তোমাদের দেখিয়েছি বর্গমূল কাকে বলে, বর্গমূল বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়েও আমরা আলোচনা করেছি। সেই সঙ্গে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় যে অঙ্কগুলো ছিল আমরা তার সমাধান করেছি এবং সেই সঙ্গে দেখিয়েছি তোমাদের যেটা পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে সবচেয়ে লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং তার পাশাপাশি আমরা তুলে ধরেছিলাম যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে তা বর্গমূল হয় বা বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি। আগামী দিনে আমরা তোমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল এবং মুখে মুখে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সে বিষয়েও আলোচনা করব। তার আগে আমাদের এই প্রশ্নমালা 19-এর এই তৃতীয় পর্বে আমরা তোমাদের তুলে ধরব এই 35-এর দাগের থেকে 44 দাগ পর্যন্ত, অর্থাৎ মোট 10টি প্রশ্ন। সেই 10টি প্রশ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 10টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা দেখবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এবং তোমাদের পাঠ্যের যে পরীক্ষা অর্থাৎ তোমাদের ক্লাস পরীক্ষার ক্ষেত্রেও এই প্রশ্নগুলো কিন্তু বারে বারে এসে থাকে। তো সেই কারণে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা তোমাদের যেমন বুঝিয়ে দেব, তার পাশাপাশি কোন নিয়মে করছি বা কী নিয়মে হচ্ছে সে সম্পর্কেও আমরা আলোচনা করে দেবো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলেই এই 10টি প্রশ্নের সমাধান যেমন তোমরা বুঝে যাবে, ঠিক একই সঙ্গে তোমরা আগামী দিনে এরকম ধরনের যা কিছু প্রশ্নই পড়ুক না কেন অতি সহজেই করতে পারবে। তো দেখো, আজকের পর্বের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে কি না ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা 6, 16 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এখানে ক্ষুদ্রতম কোন সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা যেটা বলেছে 6, 16 এবং 24 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে হবে কিভাবে? প্রথমে এই সংখ্যাগুলোর আমরা প্রথমে লসাগু বার করব। লসাগু বার করলে সেই বিভাজ্যটা সংখ্যা বের হবে, কিন্তু পূর্ণবর্গ না হতে পারে। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা বার করতে গেলে দেখতে হবে যে প্রত্যেকের যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলো জোড় সংখ্যায় আছে কি নেই। তো সেইভাবেই আমরা এদের প্রথমে লসাগু করব। তো দেখো প্রথমে এই 35 দাগের প্রশ্ন, এখানে আমরা তাই 6 রয়েছে, 16 রয়েছে আর 24, এদের লসাগু করছি। 2 দিয়ে গেল, 2 3 6, 2 8 16, 2 12 24। এবার 2 দিয়ে গেলে 3 নেমে গেল, 2 4 8, 2 6 12। এবার 2 দিয়ে যাচ্ছে, তাহলে 3 নেমে গেল, 2 2 4, 2 3 6। এখন 3 দিয়ে জ্বালাচ্ছি, তাহলে কি পাচ্ছি? 3 1 3, 2 নেমে গেল, 3 1 3। তাহলে এখানে পেলাম কত না, এক্ষেত্রে লসাগু সমান সমান আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2। এই একগুলো আর লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে দেখো জোড় আকারে যেটা পেয়েছি, 2-এর জোড় আছে, এই 2টিরও জোড় রয়েছে। তাহলে এই দুটোতে একটা জোড় পেয়েছি 2-এর, এখানেও দুটো 2 মিলে একটা 2-এর জোড় পেয়েছি, আর এখানে 3 একা রয়েছে। তাহলে আমাদের প্রশ্নে কি বলা ছিল না, প্রশ্নে বলা ছিল ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এই গুণফল অর্থাৎ 4 4 16, 16 3 48, 48 সংখ্যাটা কি না, এই সংখ্যাগুলো এই 6, 16 এবং 24 দ্বারা বিভাজ্য, কিন্তু ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তখনই হবে যখন এই 3-এর কি থাকবে না, এরও জোড় থাকবে। তাহলে লিখব কি, অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান লিখব আমরা এখন। তাহলে 2-এর বর্গ আবার এই 3-এরও বর্গ হবে, অর্থাৎ একটা 3 দিয়ে আমাদের গুণ করতে হয়েছে এখানে, মানে যেহেতু এখানে একটা 3 ছিল, এখানে আরও একটা 3 দিয়ে একে গুণ করে দিলাম। তাহলে সংখ্যাটা দাঁড়াবে কত? এটা হবে 9, এটা 4, এটা 4। তাহলে 9 4 36, 36কে আবার আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 6 24, 4 আর 4 3 12, 12 আর 3 হবে 15, 144, এটা হবে 144। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা হবে আমাদের 144। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান কি না, তখন আমরা এখানে যেহেতু একটা 3 কম ছিল তাই একটা 3 আরও অতিরিক্ত লিখে নিলাম। আমরা এটাকে এভাবেও লিখতে পারি। আবার তোমরা যদি এভাবে লেখো, এখানে আমরা তাহলে কত পেয়েছিলাম না, এখানে পেয়েছিলাম আমরা 48 পেয়েছিলাম। তাহলে 48, সেখানে দেখা গেছিলো কি না একটা 3 কম ছিল, তাই আরও একে 3 দিয়ে গুণ করে নিতে পারি। তাহলে 3 8 24, 3 4 12 আর 2 হলো 14। তাহলে এভাবেও কিন্তু আমরা এটাকে লিখতে পারি। তো এই হলো আমাদের যে প্রথম প্রশ্ন, তার সমাধান। এবার দেখো দ্বিতীয় যে প্রশ্নটি, তার সমাধান কি বলা আছে এখানে না, এখানে বলা রয়েছে কোন ক্ষুদ্রতম বর্গ সংখ্যার একটি উৎপাদক 7936। তাহলে কোন ক্ষুদ্রতম বর্গ সংখ্যার একটি উৎপাদক 7936 হবে।
অর্থাৎ এখানে বর্গ সংখ্যা বলে দেওয়া আছে, আর উৎপাদক বলেছে একটি উৎপাদক, তাহলে কোন ক্ষুদ্রতম, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা আমাকে বার করতে হবে। অর্থাৎ এক্ষেত্রেও আমরা দেখব যে কার জোড় নেই, অর্থাৎ কোনটি অযুগ্ম সংখ্যায় বা অঙ্ক রয়েছে। তো সেই কারণে আমরা এই 7936-এর বর্গমূল করব, উৎপাদকের সাহায্যে প্রথমে করব বা করবার চেষ্টা করব। তো দেখো 7936 উৎপাদক বিশ্লেষণ করছি, 2 দিয়ে গেল, 2 3 6, 2 4 8, 2 9 18, 2 6 12, 2 8 16, আবারও 2 দিয়ে গেল, 2 দিয়ে গেলে হবে 2 1 2, 2 9 18, 2 8 16, 2 4 8, আবারও 2 দিয়ে গেল, 2 9 18, 2 9 18, 2 2 4, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে 2 4 8, 2 9 18, 2 6 12, আবার 2 দিয়ে গেল, 2 2 4, 2 4 8, 2 8 16, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, 2 2 4, 2 4 8, আবারও 2 দিয়ে গেল, 2 6 12, 2 2 4, আবার 2 দিয়ে গেল, 2 31 62। তাহলে দেখো এক্ষেত্রে আমরা এর উৎপাদক বিশ্লেষণ করে কী কী পেলাম না, এখানে 2 পেয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 2-এর ঘাত হলো এক্ষেত্রে কত না, 2-এর ঘাত হলো 8, আর তার পাশাপাশি রয়েছে 31। তাহলে 31 একটা সংখ্যা যেটা বিজোড় সংখ্যায় আছে, অর্থাৎ অযুগ্ম অবস্থায় রয়েছে, আর এখানে এই 31-এর সংখ্যা হলো অযুগ্ম আর 2-এর সংখ্যা হলো জোড়, তাহলে 2 জোড় আকারে আছে কিন্তু 31 বিজোড় আকারে আছে। তাহলে এখানে বলা ছিল কি না, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক হলো 7936। তাহলে লিখব কি, অতএব নির্ণীয় সংখ্যা সমান সমান, নির্ণীয় সংখ্যাটা কত হবে, নির্ণীয় সংখ্যা সমান 31, অর্থাৎ এই সংখ্যাটাকে এই 7936-কে যদি আরও একটা 31 দিয়ে গুণ করতাম তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তো এই গেল আমাদের এই পর্বের দ্বিতীয় তথা 36-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 37-এর দাগের প্রশ্ন। এখানে বলা আছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 48,400 বর্গমিটার, তার পরিসীমা কত? এখানে পরিসীমা চাওয়া হচ্ছে। তো প্রথমে আমাদের কাজ হবে কি, যেহেতু ওই পার্কটি বর্গাকার, তার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে প্রথমে তার বাহুটা বার করতে হবে, অর্থাৎ বাহু বার করতে হবে মানে এর বর্গমূল আমাদের করতে হবে। বর্গ সংখ্যা থেকে যদি বর্গমূল করি তাহলেই কিন্তু আমরা কি করতে পারি না, পার্কটার বাহু পেতে পারি। তাহলে পার্কের বাহু সমান কী করবো, দেখো এখানে লিখবো আমরা এভাবে, 37-এর দাগের প্রশ্ন, পার্কের বাহু সমান √ ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের তখন বর্গমূল হবে। তাহলে ক্ষেত্রফলটা কত দেওয়া আছে না, ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 48,400। এই 48,400 এর বর্গমূল করতে হবে, মানে আমাদের একে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করব, যেহেতু আমরা এখনও পর্যন্ত তোমাদের বর্গমূল কীভাবে করতে হয় না সেটা দেখিয়েছি উৎপাদকের সাহায্যে, তো উৎপাদকের সাহায্যে করছি, তোমরা এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারো, যেটা আমরা এর পরের প্রশ্নমালাতে আছে, সেখানে আমরা সমাধান করে দেবো, বুঝিয়ে দেবো কীভাবে তোমরা বর্গমূল করবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো দেখো এখানে 48,400 2 দিয়ে গেলে পাচ্ছি কত না, এখানে পাবো আমরা 2 2 4, 2 4 8, 2 2 4, দুটো শূন্য আছে, এই দুটো শূন্য, আবার 2 দিয়ে গেলে 2 1 2, 2 2 4, 2 1 2, 0 0, এবার 11 দিয়ে গেলে 11 11 121, দুটো শূন্য বসে গেল, এবার 11 দিয়ে গেলে 11 100 পাচ্ছি। তাহলে এখন আমরা এটাকে 10 দিয়ে গেলে 10.100 এটা পেতে পারি। তাহলে দেখো উৎপাদক বিশ্লেষণ করে আমরা যেটা পেলাম সেখানে কী কী রয়েছে, 2-এর বর্গ আছে, 11-ওর বর্গ আছে বা দ্বিঘাত বলা যেতে পারে, আর 10-এরও দ্বিঘাত আছে। তাহলে যাদের জোড় আকারে রয়েছে তাদের থেকে একটা করে বের হয়ে আসবে বর্গমূল করার সময়, অর্থাৎ এই রুটের ভিতর থেকে একটা 2 বের হয়ে আসবে, একটা 11 আর একটা 10, তার মানে 11 দিয়ে 22, 22 10-এ হবে 220, 220, তাহলে ক্ষেত্রফল হবে 220 মিটার। এখন কি চেয়েছিল না, চেয়েছিল পার্কের ক্ষেত্রফল ছিল 48,400 বর্গমিটার, তাহলে তার পরিসীমা কত? তাহলে অতএব পার্কের পরিসীমা, অতএব পার্কের পরিসীমা সমান সমান কী হয় না, 4 ইন্টু বাহু। এখন 4 ইন্টু বাহু বলতে কত না পেয়েছি আমরা 220 মিটার, তাহলে সমান দিয়ে লিখতে পারি 4 2 8, 4 2 8, আর এই শূন্যটা বসে গেল, অর্থাৎ 880 মিটার। তো এটা হবে আমাদের এই পর্বের তৃতীয় প্রশ্নের সমাধান। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা তোমাদের তুলে দেবো। তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের কাছে একদমই সহজ হয়ে উঠবে। তো দেখো এবার পরের প্রশ্ন, অর্থাৎ 38-এর দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে কোনো মালি বাগানে সারি দিয়ে 5,776টি গাছ বসিয়েছে, প্রত্যেক সারিতে যতগুলি গাছ আছে সারির সংখ্যাও তত,
কত সারি গাছ আছে, তাহলে যত সারি আছে প্রত্যেক সারিতে তত গাছ আছে, মানে বর্গাকারে। তাহলে বর্গাকারে সজ্জিত রয়েছে, তার মানে এটা বর্গাকার সংখ্যা একটা। এই 5776 একটা বর্গ সংখ্যা। তাহলে আমাদের কী চাইছে না কত সারি গাছ আছে, তাহলে সারি সংখ্যা আর প্রত্যেক সারিতে যা গাছ আছে তাদের গুণফল তো এটা। তাহলে সারি সংখ্যা বার করবো, মানে এটার বর্গমূল করতে হবে আমাদের। তাহলে এখন তাহলে লিখবো কি 38-এর দাগের প্রশ্নে লিখবো, দেখো 38-এর দাগের প্রশ্ন এখানে লিখছি কি না, এখানে লিখবো সারি সংখ্যা সমান √/5776। এই 5776-এর আমরা বর্গমূল করব। তো দেখো এখানেও এই 5776 উৎপাদকের সাহায্যেই বর্গমূল করছি। 2 দিয়ে গেলে 2 2 4, 2 8 16, 2 8 16, 2 8 16, 2 দিয়ে গেলে 2 1 2, 2 4 8, 2 4 8, 2 4 8, আবারও 2 দিয়ে গেল, 2 7 14, 2 2 4, 2 2 4, আবারও 2 দিয়ে চালাচ্ছি, তাহলে পাবো কত, 2 3 6, 2 6 12, 2 1 2, আবার এটাকে চালাচ্ছি 19 দিয়ে, 19 19 হয় 361, এটা পাচ্ছি। তার মানে আমরা উৎপাদক বিশ্লেষণ করে কী কী পেলাম সেটা এবার রুটের ভিতরে লিখব। দেখো এখানে 2 পেয়েছি 4টে, মানে 2 এর ঘাত হবে এখানে 4 গুণ 19-এর ঘাত হবে এখানে 2। তার মানে এটাও বর্গাকার রয়েছে, এটাও বর্গাকার রয়েছে। এখন এটা 4 আছে, মানে দুটো 2 বের হয়ে আসবে, আর এখানে 19 আছে দুটো, তাহলে একটা 19 বের হয়ে আসবে। তার মানে 4 19 হবে 76। তাহলে সারি সংখ্যা ছিল কত না 76টি। যদি এখানে সারি সংখ্যা না আছে, বলতো প্রত্যেক সারিতে কটি করে গাছ লাগানো হয়েছে, তখনও কিন্তু উত্তরটা হতো ঠিক একইভাবে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু 76টি। তার মানে দাঁড়ালো যে প্রত্যেকটি সারিতে প্রত্যেক সারি সংখ্যার সমান। তাহলে এখানে একটা সারিতে কতগুলো গাছ থাকবে 76টা, আর সারি কতগুলো থাকবে 76টি। তাহলে 76টা সারিতে 76টি গাছ ছিল। তো এই হলো আমাদের আজকের পর্বের চতুর্থ প্রশ্ন, অর্থাৎ 10টি প্রশ্নের আমরা 4টি প্রশ্নের সমাধান তোমাদের করে দিলাম। আশা করি তোমরা এরপর পরবর্তী প্রশ্নগুলো ঠিক একই রকমভাবে বুঝতে পারছো, এবং তার মধ্যে যে সমস্ত নতুনত্ব রয়েছে তোমরা সেটাও দেখতে পাবে, এবং তারও সমাধান আমরা তুড়ি মেরে তোমাদের শিখিয়ে দেবো। তো সেই কারণে ধৈর্য ধরে দেখতে থাকো। তো দেখো এবার পরের প্রশ্ন। এবার দেখো 39-এর দাগের প্রশ্ন। এখানে বলে রয়েছে কোনো দুর্ভিক্ষ ফান্ডে মোট 156 টাকা 25 পয়সা চাঁদা উঠল। চাঁদাদাতা যতজন ছিল প্রত্যেকে তত পয়সা চাঁদা দিয়েছিল, চাঁদাদাতার সংখ্যা কত? তাহলে এখানে যে চাঁদাটা উঠেছে কিভাবে না, বলা রয়েছে যে যতজন চাঁদাদাতা ছিল, অর্থাৎ চাঁদা দানকারী বা চাঁদা দিয়েছিল তত পয়সা করে কিন্তু দিয়েছিল, সেই কারণে এই টাকাটা উঠেছে। তার মানে এটিও হবে একটি বর্গ সংখ্যা। কোন সংখ্যাটা না, এটা পয়সায় প্রথমে নিয়ে আসতে হবে, যেহেতু পয়সায় দিয়েছে আমরা সেই কারণে এই 156 টাকা 25 পয়সাকে প্রথমে পয়সা করে নেব। এবার আমাদের চাই কি চাঁদা দাতার সংখ্যা। চাঁদা দাতার সংখ্যা হোক বা চাঁদা দেওয়ার পরিমাণ হোক একই হবে, কারণ চাঁদা দেওয়ার সংখ্যা এবং চাঁদা পরিমাণ তাদের গুণফলই হলো এই 156 টাকা 25 পয়সা। তাহলে দেখো এবার আমরা কি লিখছি না, এখানে লিখবো আমরা এখানে প্রথমে এই 39-এর দাগের 156 টাকা 25 পয়সা সমান সমান যত টাকা তত 100 পয়সা। তার মানে একে আরও দুটো শূন্য দিতে হবে, তাহলে এখানে হতো কত, তার মানে এখানে আমরা লিখতে পারি 28 25 পয়সা যোগ, তাহলে 15, এই 156 লিখলাম, তারপর আমরা দুটো শূন্য বসে দেবো, এত পয়সা হবে। তার সঙ্গে যোগ হবে এই 25 পয়সা সমান সমান কত হবে না 15,625 পয়সা। এটা হবে যোগফল। এখন এটা হলো মোট চাঁদা। এবার আমাদের কাছে চাইছে কি না, আমাদের বার করতে হবে বলেছি চাঁদা দাতার সংখ্যা। তাহলে অতএব চাঁদা দাতার সংখ্যা সমান সমান √, এই 15,625। এই 15,625-এর আমরা বর্গমূল করব। তাহলে এখানেও আমরা উৎপাদকের সাহায্যেই করব। 15,625, যেহেতু শেষে 5 আছে, 5 দিয়ে চালাচ্ছি, 5 3 15, 5 1 5, 5 2 10, 2 25, 5 5 25, আবারও 5 দিয়ে চালাচ্ছি, 5 6 হবে 30, 1 থাকছে 12, 5 2 10, 2 থাকছে 25, 5 5 25, আবারও 5 দিয়ে গেল, 5 দিয়ে গেলে 5 125 হবে 625, আবার 5 দিয়ে যাবে 5 25 হবে 125, আবার 5 দিয়ে গেলে 5 5 25। তো দেখো এক্ষেত্রে 5 জোড় আকারে থাকবে, তাহলে 1 2 3 4 5 6টা, অর্থাৎ 5⁶ বা 5-এর ঘাত হলো এখানে 6। তাহলে 6টা যদি ঘাত হয় 5-এর, এখানে বর্গমূল করব যখন, তখন কি হয়ে যাবে না 6টার পরিবর্তে 3টে হবে, তাহলে 5⁵, মানে 5⁵ মানে হবে কত 125। তাহলে চাঁদা দাতার সংখ্যা কত ছিল না 125 জন।
তাহলে ওই যে 156 টাকা 25 পয়সা চাঁদা উঠেছিল, সেই চাঁদাটা দিয়েছিল 125 জন, আর প্রত্যেকে তাহলে দিয়েছিল কত না 125 পয়সা করে, অর্থাৎ 1 টাকা 25 পয়সা করে প্রত্যেকে কিন্তু চাঁদা দিয়েছিল, যে কারণে এই 156 টাকা 25 পয়সা চাঁদা উঠেছিল। তো এই গেল আমাদের 39-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো আমরা চলে আসবো 40-এর দাগের যে প্রশ্ন তার সমাধানে। কী আছে এখানে? এখানে রয়েছে স্বাধীনতা দিবসে 15,400 যুবককে ঘন বর্গাকারে মাঠে সাজিয়ে দেখা গেল 24 জন যুবক বেশি আছে, প্রতি সারিতে কতজন সাজান ছিল? তাহলে এটা ঘন বর্গাকারে, বর্গাকারে শুধু নয়, এটা বলেছে ঘন বর্গাকারে। তাহলে আমাদের কি করতে হবে? এটাতে রয়েছে ঘন বর্গাকারে এবং দেখা গেল 24 জন যুবক বেশি আছে, তাহলে যে বেশিটা আছে প্রথমে তাকে বাদ দিয়ে দেবো, তারপরে সে সংখ্যাটা যেটা থাকবে সেটা হবে ঘন বর্গাকার। তাহলে ঘন বর্গাকার তখনই হবে যখন আমরা এই 15,400 থেকে 24 বিয়োগ করব। তাহলে এখানে প্রথমে আমরা দেখো এভাবে লিখছি 40-এর দাগের প্রশ্ন, ঘন বর্গাকার সংখ্যা সমান সমান কত ছিল না 15,400 থেকে আমরা এখন 24 বিয়োগ করে নেব। তাহলে কি পাচ্ছি? 4 কয় দাও 10, 6 দাও 10, 2 কে 3 কয় দাও 10, 7 দাও 10, 1 কয় দাও 4, 3 দাও 4। এবার এটা পেলাম, অর্থাৎ 15,376 এই সংখ্যাটা পেলাম। এখন এটার আমরা কি করব না উৎপাদক বিশ্লেষণ করব, অর্থাৎ 15,376 এর আমরা 2 দিয়ে চালাচ্ছি, যেহেতু 6 রয়েছে শেষে, 2 দিয়ে গেলে 2 7 14, 2 6 12, 2 8 16, 2 8 16, আবারও 2 দিয়ে গেল, তাহলে 2 3 হবে 6, 2 8 16, 2 4 8, 2 4 8, আবারও 2 দিয়ে গেল, কত পাচ্ছি না এক্ষেত্রে পাবো 2 1 2, 2 9 18, 2 2 4, 2 2 4, আবারও 2 দিয়ে গেল, 2 9 18, 2 6 12, 2 1 2। এবার দেখো তাহলে এই 961কে কতবার যাবে? 31 দিয়ে, 31 হবে 961। তাহলে আমরা কি চেয়েছিল আমাদের না চাওয়া হয়েছিল প্রশ্নে যে প্রতি সারিতে কতজন সাজানো ছিল, প্রতি সারিতে, অতএব প্রতি সারিতে যুবক সংখ্যা সমান সমান এর রুট করেছি আমরা, তার মানে এই 15,376 কি পেয়েছি না এখানে আমরা পেলাম 2 পেয়েছি 4টে আর 31 পেয়েছি 2টো, তার মানে 2টো 2 বের হয়ে আসছে আর একটা 31, তাহলে 4 31 হবে 124 জন। এই 124 জন বের হয়ে আসবে, 124 জন হলো আমাদের। তাহলে প্রত্যেক সারিতে যুবক সংখ্যা ছিল 124 জন, সেই কারণে এদের ঘন বর্গাকারে মানে চারদিকে সমান সংখ্যায় আমরা এদের সাজাতে পারবো এই 15,400 জনকে, এবং সেক্ষেত্রে 24 জন অতিরিক্ত ছিল, বেড়ে গেছিলো, তাই তাদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তো এই হলো আমাদের 40-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। 40-এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার দেখো আমরা চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, অর্থাৎ 41-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে এক ব্যক্তি কয়েক মাসে মোট 9,025 টাকা খরচ করলো, যত মাসে খরচ হয়েছে তার মাসিক খরচ ও তত টাকা। তার মাসিক খরচ কত? মানে যত মাস খরচ করেছে প্রত্যেক মাসে তত করে টাকা খরচ করেছে, যে কারণে তার এই টাকাটা মোট খরচ হয়েছে, অর্থাৎ 9,025 টাকা। তার মানে এটা হলো একটা বর্গ সংখ্যা। কোন দুই সংখ্যার গুণফল এটা না এখানে মাস সংখ্যা, যত মাস তত টাকা, গুণফল হলো এখানে 9,025 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব কি মোট খরচ। তো দেখো 41-এর দাগের প্রশ্নে মোট খরচ সমান সমান কত না 9,025 টাকা। এখন কি চাওয়া হচ্ছে? চাওয়া হচ্ছে যে তার মাসিক খরচ কত। তাহলে অতএব মাসিক খরচ সমান সমান কী হবে না এই 9,025 টাকার বর্গমূল। তো এখন এই 9,025 এর বর্গমূল করছি, পাই দিয়ে চালাচ্ছি, পাই দিয়ে চালালে 5 18 90, 0 5 5 25, আবার পাই দিয়ে গেল, পাই দিয়ে গেলে 5 3 15, 3 30, 5 6 30, 5 1 5, এবার 361 হয়েছে, তাহলে হবে 19 19 19 হবে 361। তো এই হলো তাহলে মাসিক খরচটা কত হবে না সমান দিয়ে আমরা লিখতে পারি, বর্গমূল করলে আমরা কি পাচ্ছি 5 পাচ্ছি, দুটো 5-এর জোড় রয়েছে, আবার 19-এরও জোড় রয়েছে। তার মানে এই জোড় থেকে বর্গমূল করার সময় একটা 5 বের হয়ে আসছে, এই জোড় থেকে একটা 19 বের হয়ে এলো, অর্থাৎ 95। তার মানে 95, এখানে মাসিক খরচ ছিল কত 95 টাকা। তার মানে 95 মাস ধরে 95 টাকা করে খরচ হয়েছে, অর্থাৎ প্রত্যেক মাসে 95 টাকা খরচ হয়েছে। আর তাহলে কত মাস ধরে না 95 মাস ধরে। তো এই গেল আমাদের 41-এর দাগে যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 42-এর যে প্রশ্ন তার
এখন দেখো এই 42-এর দাগের প্রশ্নে বলছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল দেওয়া রয়েছে 9-7, সংখ্যা দুটি কত? তার মানে একটা বড় সংখ্যা আছে, একটা ছোট সংখ্যা আছে, তাদের গুণফল এখানে 1575, যেহেতু এখানে ভাগফল রয়েছে 9-7, তাহলে আমরা এখন একটা সংখ্যা ধরে নিচ্ছি। তাহলে একটি সংখ্যা, এখানে সংখ্যা দুটো ধরে নিয়ে করছি, অর্থাৎ বীজগণিতের নিয়মে আমরা এর সমাধান করব। কারণ তোমরা এখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, সেক্ষেত্রে তোমরা বীজগণিতের অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় পরবর্তীকালে আমরা বীজগণিতের অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেব। তো তার আগে আজকে দেখো আমরা বর্গমূল এর এই অঙ্কটি প্রথমে আমরা তোমাদের তুলে ধরছি মূলত বীজগণিতের পদ্ধতিতে। তাহলে আমরা এখানে লিখব একটি সংখ্যা সমান সমান x, অতএব অপর সংখ্যাটা কত হবে না, অপর সংখ্যা সমান এই x ইন্টু 9/7, অর্থাৎ 9x/7 হবে। এখন প্রশ্নে কি বলা ছিল না, সংখ্যা দুটোর গুণফল হবে 1575। তার মানে এই দুটো সংখ্যা, একটা হলো x আর একটা হলো এখন 9x/7। তাহলে শর্তে, এটা শর্তটা যে গুণফলের শর্ত, তার মানে এখানে x ইন্টু এই 9x/7 সমান সমান হলো আমাদের 1575, বা 9x²/7 সমান 1575, বা বলতে পারি এভাবে যে 9x² সমান 7 দিয়ে এটা কী হবে না, ভাগ রয়েছে, এখানে গুণ করতে হবে। তাহলে গুণ করে দিলে হবে কত, 7 5 35, 7 7 49, 49 আর 3 হবে 52, 7 15 105, 105 আর 5 হবে 120, অর্থাৎ 12,025। এবার আমরা চাইবো এখানে x² মান। x² মানে এখানে 9 কী ছিল না, এখানে 9 গুণ ছিল, তাহলে 9 দিয়ে ভাগ করতে পারি। 9 দিয়ে যদি ভাগ করি এই সংখ্যাটাকে, 9 1 9 থাকবে 3 30, 9 3 27 থাকছে 3 32, 9 3 27 থাকছে কত না 27 28 29 30 31 32 5 55, তাহলে তো কাটাকাটি যাচ্ছে না। আর একবার দেখে নিচ্ছি আমরা, 9 দিয়ে গেলে পাচ্ছি কত না, 9 1 9 3 30 হয়েছে, 9 3 27 ছিল 3 32 হলো, তো 9 3 27 5, তো দেখো তার মানে এখানে হবে কত, এটা হবে 11,025। তাহলে 11,025কে যদি আমরা ভাগ করতাম 9 দিয়ে, 9 1 9, 2 থাকে 20, 9 2 হবে 18, 19 20 2 0, এখানে তাহলে 20 হলো। এবার 22 হচ্ছে, তাহলে 9 2 18, 4 থাকছে 45, 9 5 45, মানে 1225। এখন আমাদের চাই কি x এর মান, তাহলে x সমান সমান √, এই 1225। তাহলে 1225 থেকে আমরা কী করবো না, উৎপাদক বিশ্লেষণ করতে পারি। এই 1225 সংখ্যাটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে পাই দিয়ে গেলে, পাই দিয়ে 10, 2 5 4 20, 5 5 25, আবারও পাই দিয়ে যাবে 5 4 20, 5 9 45, আবার 7 দিয়ে যাবে 7 7 49। তাহলে কি পাচ্ছি না, এখানে পাচ্ছি 5² আর 7², মানে একটা 5 বের হয়ে আসবে আর একটা 7 সমান সমান হবে 35। তাহলে এখানে কী চাওয়া হয়েছিল, সংখ্যা দুটি কত? তাহলে সংখ্যা দুটো কী হবে না, সংখ্যা দুটি হবে একটা হবে 35, তাহলে সংখ্যা দুটি হবে সমান, একটা হবে 35 আর অপরটি হবে 35 গুণ 9 7, 7 5 35, মানে 5 9 45। তাহলে একটা হবে 35 আর একটা হবে 45, এই 35 আর 45 এদের গুণ করলে তবেই হবে 1575। তো এই হলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 8টি প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের পরের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে, অর্থাৎ বাকি আরও দুটো প্রশ্ন, তাহলেই আমাদের এই পর্বটি, অর্থাৎ এই বর্গমূল সংক্রান্ত প্রশ্নমালা 19-এর তৃতীয় পর্বের মাধ্যমে আমরা এটা সারা করব। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের বাকি দুটো প্রশ্নের সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। তো দেখো 43-এর দাগের প্রশ্ন, এখানে রয়েছে কি না, 3টি সংখ্যার প্রথম ও দ্বিতীয়ের গুণফল 18, দ্বিতীয় এবং তৃতীয়ের গুণফল 42 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 21, সংখ্যাগুলি নির্ণয় করো। তো এখানে আমাদের সংখ্যা 3টে নির্ণয় করতে বলেছে। তো এক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেইখানে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর অঙ্কটা কীভাবে সমাধান করছি, আমরা মূলত এটাকে পাটিগণিতের নিয়মেই তোমাদের সমাধান করে দেব। তো দেখো এখানে কি বলেছে আর কীভাবে আমরা সমাধান করছি। তাহলে আমরা এখানে লিখব কত দাগের না, 43-এর দাগের প্রশ্ন। তাহলে প্রথম গুণ দ্বিতীয়, এবং গুণ করে নিচ্ছি আবার দ্বিতীয় গুণ তৃতীয়, তার সঙ্গে আমরা গুণ করব কি না, এখানে বলা ছিল প্রথম গুণ তৃতীয়,
গুণফল কত হবে তাহলে? না গুণফল সেক্ষেত্রে পাবো প্রথমের সঙ্গে দ্বিতীয়র গুণ করে পাবো যেটা, সেটা হবে বলেছে 18, আর দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র গুণ করে যেটা পাবো সেটা বলা আছে 42, আর প্রথমের সঙ্গে তৃতীয়র গুণ করলে যেটা হবে সেটা হলো 21। এগুলো আছে। তো এখানে দেখো প্রথম এইগুলো যদি উৎপাদক হয় তাহলে প্রথম উৎপাদক এখানে দুবার আছে, দ্বিতীয় উৎপাদকটাও দুবার রয়েছে, তৃতীয় উৎপাদকটাও দুবার রয়েছে, তার মানে এরা সবাই জোড় আকারে আছে। তার মানে আমরা এভাবে লিখতে পারি, প্রথমকে দ্বিঘাত আকারে, দ্বিতীয়কেও দ্বিঘাত আকারে এবং তৃতীয়কেও সংখ্যাটাকেও আমরা এখানে দ্বিঘাত আকারে লিখতে পারি। তার মানে এটা হলো 18 গুণ 42 গুণ 21। এখন আমরা এদের সম্পূর্ণরূপে দ্বিঘাত লিখতে পারি, অর্থাৎ প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়, একে অনুবন্ধনীর মাধ্যমে দ্বিতীয় মানে প্রথম বন্ধনী বা অনুবন্ধনীর মাধ্যমে আমরা দ্বিঘাত লিখলাম। তারপরেও লিখতে পারি এভাবে 18 গুণ 42 গুণ 21, বা এখানে আমরা লিখতে পারি এভাবে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়, তার মানে এদের বর্গমূল এখন এই 18 গুণ 42 গুণ 21। তাহলে এই প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যা সমান সমান কী পাবো? না দেখো 18টা যদি ভাঙি আমরা উৎপাদক বিশ্লেষণ করলে পাবো কি 2 গুণ 3 স্কোয়ার, কারণ 3 স্কোয়ার 9, 9 2 18। এবার 42কে যদি ভাঙি আমরা তাহলে কি হয় না এখানে 3 গুণ 2 6 হলো, 6 7 হবে 42, তাহলে 3 গুণ 2 গুণ 7, আর এই 21কে যদি আমরা ভাঙি তাহলে পাবো 3 গুণ 7। তাহলে লক্ষ্য করো এখানে 3 কটা আছে, এখানে 3-এর বর্গ রয়েছে মানে দুটো, আর একে 3টে আগে 4টে, তার মানে বর্গের ভিতর মানে রুটের ভিতর থেকে বের হয়ে আসবে দুটো 3, যেহেতু এখানে 4টে 3 আছে। 2 আছে একটা দুটো, তাহলে একটা 2 বের হয়ে আসবে, আর 7 আছে দুটো, তাহলে একটা 7 বের হয়ে আসবে। তাহলে এটা হলো কত? 3 3 9, 9 2 18, 18 আছে, আর এটা আছে 7, এদের গুণ করে নিচ্ছি, তাহলে কত হবে 7 8 56, 7 1 7, আর 5 হলো 12, 126। তার মানে এই প্রথম দ্বিতীয় তৃতীয় 3টে সংখ্যার গুণ করলে আমরা পাবো 126। এখন আমাদের এটা গুণফল পেলাম, কিন্তু আমাদের চাওয়া হয়েছিল 3টে সংখ্যাকে, তার মানে আলাদা আলাদাভাবে বার করতে হবে সংখ্যা 3টা। তাহলে দেখো প্রথম সংখ্যা বার করছি, প্রথম সংখ্যাটা কত? তাহলে প্রথম সংখ্যা সমান, এখানে প্রথম সংখ্যা কোনটাতে নেই? এই দ্বিতীয় আর তৃতীয়র গুণফলে ছিল না, কত? তার গুণফল ছিল 42। তাহলে এই 126কে আমরা 42 দিয়ে এখন ভাগ করব, তাহলে কত হবে? ভাগ করলে পাচ্ছি আমরা 3, অর্থাৎ প্রথম সংখ্যাটা হলো আমাদের 3। দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যা যেটা সেটা হবে, দেখো দ্বিতীয় সংখ্যা সমান সমান কি তাহলে পাচ্ছি? না দ্বিতীয় সংখ্যা সমান পাবো 126 ভাজিত দ্বিতীয় সংখ্যা কোথায় ছিল না? না এই প্রথম গুণ তৃতীয় সংখ্যার যে গুণফল অর্থাৎ 21 সেখানে ছিল না, তাহলে 21 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 1 6, 6 2 12, অর্থাৎ 6 হবে। আর তৃতীয় সংখ্যা সমান সমান তাহলে পাবো আমরা 126 ভাজিত হবে 18, তাহলে কত হবে? না এক্ষেত্রে আমরা কত পাচ্ছি? দেখো এটাকে 7 দিয়ে গেলে 7 8 56, 7 1 7, 7 5 12, তার মানে 7। তাহলে প্রথম সংখ্যাটা হলো আমাদের, এক্ষেত্রে প্রথম সংখ্যাটা হয়েছে আমাদের 3, দ্বিতীয় সংখ্যাটা হলো 6, আর তৃতীয় সংখ্যাটা আমরা পেলাম 7। তো এইভাবে তোমরা অঙ্কটাকে সাজিয়ে নেবে, তারপর সমাধান করবে, তাহলেই এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান তোমরা অতি সহজেই করতে পারবে। তো এই গেল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 43-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধানে। তো দেখো এবার 44-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে কতিপয় বালক, মানে কিছু সংখ্যক বালক আর কি 162 টাকা ব্যয় করলো, মানে 162 টাকা খরচ করলো তারা। এখন বলেছে যতজন বালক ছিল যদি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক 25 পয়সা মুদ্রা ব্যয় করে থাকে তবে কতজন বালক ছিল? তাহলে এখানে যে বালক সংখ্যাটা সেটা রয়েছে কিন্তু টাকাতে, মানে বালক সংখ্যার যে ব্যয় করা অর্থের পরিমাণ সেটা হলো 162। এটাকে আমরা কি করব না প্রথমে পয়সা করে নেব। এবার দ্বিগুণ সংখ্যক 25 পয়সা দিয়েছে, তাহলে দ্বিগুণ সংখ্যক 25 পয়সা দিয়ে কি করতে হবে না যতজন আছে তাহলে সেই টাকাটাকে আমরা ভাগ করে নেব। তারপর যে সংখ্যাটা পাবো সেটাই হবে কি না তাদের বর্গমূল করতে হবে। বর্গমূল করলে তবেই আমরা পেতে পারি বালক সংখ্যাকে, কারণ যে সংখ্যাটা পাবো তার মধ্যে থাকবে বালক সংখ্যা এবং প্রত্যেকে কত করে পয়সা দিয়েছে তার গুণফল। যা বালক সংখ্যা তাহাই হবে তাদের প্রত্যেকের দেওয়া 25 পয়সার সংখ্যা। তো দেখো এবার কীভাবে অঙ্কটা করি। তো এখানে আজকে শেষ প্রশ্ন অর্থাৎ 44-এর দাগের প্রশ্ন। তাহলে মোট ব্যয় সমান সমান 162 টাকা সমান এই টাকাটাকে যদি পয়সা করি কত হবে? যত টাকা তত শ পয়সা, তার মানে এই 162 পিঠে আরও দুটো শূন্য দিয়ে করে দেবো আমরা পয়সা, এত পয়সা হলো। এখন চা হচ্ছে কি কতজন বালক ছিল, অতএব বালক সংখ্যা সমান সমান √, এই যে 16,200 তাকে আমরা ভাগ দেব কি না তার দ্বিগুণ সংখ্যক 25 পয়সা বলেছে, অর্থাৎ 2 গুণ 25
2 গুণ 25 দিয়ে ভাগ করছি, তার মানে 50 দিয়ে ভাগ হবে। অর্থাৎ এই 16,200কে আমরা এখন 50 দিয়ে ভাগ করব। যদি 50 দিয়ে ভাগ করি তাহলে কি হবে সংখ্যাটা দাঁড়াচ্ছে, এটা 0 0 প্রথমে বাদ দিয়ে দিলাম, তাহলে 5 দিয়ে চালালে 5 3 হবে 15, 15 1 12 হচ্ছে, 5 দিয়ে 10, 2 20, 5 4 20, তার মানে 324 হবে। এবার এই 324 সংখ্যাটা আমাদের কী করতে হবে, বর্গমূল করতে হবে। তো তাহলে এবার বর্গমূল করব 324, 2 দিয়ে চালাচ্ছি, 2 দিয়ে গেলে 2, এটা 16 দুগুণে 32 আর 2 দুগুণে 4, আবার 2 দিয়ে গেল, 2 দিয়ে গেলে 2 8 16, 2 1 2, এবার 3 দিয়ে যাচ্ছে, 3 27 81, 3 দিয়ে গেলে 3 9 27, 3 দিয়ে গেলে 3 3 9। তাহলে আমরা পাচ্ছি কত না, এখানে যেটা পেলাম সেটা হলো 2 এর জোড় পাচ্ছি, 3 এরও জোড় পাচ্ছি, অর্থাৎ 3 আছে 4টে, 2 আছে 2টো, তাহলে 2 বের হয়ে আসবে একটা, আর 3 বের হয়ে আসবে 2টো, তার মানে 9 দুগুণে হবে 18। তার মানে বালক সংখ্যা ছিল 18 জন, 18 জন ছিল বালক, এবং প্রত্যেক বালক তার মানে তোমাদের কী করেছে না 18টা 25 পয়সা করে চাঁদা দিয়েছিল। এখন এখানে তো প্রশ্নে চাওয়া হয়েছিল কি, তবে কতজন বালক, তাহলে বালক সংখ্যা আমরা বার করে নিলাম, এখানে বলেছিল কতজন বালক, না এখানে 18 জন বালক। তো এই ছিল আমাদের আজকের পর্বের প্রশ্নমালা 19-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন, অর্থাৎ যে সমস্যামান প্রশ্নগুলো বা লিখিত প্রশ্নগুলো ছিল তারও সমাধান আমরা আজকের পর্বে তোমাদের তুলে ধরলাম। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এই কেশবচন্দ্র নাগের নবগণিতের যে ষষ্ঠ শ্রেণীর যে বইটি আমরা তোমাদের সমাধান করছি তার 20 প্রশ্নমালার বর্গমূলের অঙ্কগুলো আছে, সেগুলিরও আমরা সমাধান করব। সেখানে তোমরা দেখতে পাবে কিভাবে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে তাদের সমাধান করছি, এবং আমরা আরও একটি অতিরিক্ত ভিডিও তোমাদের তুলে দেবো যেখানে দেখবে যে কিভাবে কিছু সংখ্যাকে বা বর্গ সংখ্যাকে তার বর্গমূল আমরা মুখে মুখেই নির্ণয় করছি, তার কিছু পদ্ধতি, সেই পদ্ধতি নিয়েও আগামী দিনে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আলোচনা সহ তোমাদের তুলে ধরবো, যাতে করে তোমরা অতি সহজেই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সেই সমস্ত প্রশ্নের সমাধান করতে পারো। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে আগামী দিনে এরকম ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা সহজেই সেই ভিডিওগুলো দেখতে পাও। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সাথে। নমস্কার।